চোখ রাখছি সিকিম এবং উত্তরবঙ্গের দিকে। খবর উঠে আসছে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম এবং উত্তরবঙ্গ। ভূমিকম্পের মাত্রা ছিল 4.4। উৎপত্তিস্থল সিকিমের সোরেং জেলা। যদিও আতঙ্ক ছড়ালেও কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত নেই। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, আবারও কেঁপে উঠল উত্তর পূর্ব ভারত এবং বাংলার উত্তরবঙ্গ। ঠিক কি জানতে পারছো এই মুহূর্তে, কেমন রয়েছে পরিস্থিতি? সকালবেলা মানে 7টার কিছু সময়ের আগেই বাংলার উত্তরবঙ্গে জোরালো ভূমিকম্পের কিন্তু একটা তীব্রতা লক্ষ্য করা যায়। তবে ভূতত্ত্ববিদরা বা মানে মৌসুম ভবন সেটা জানিয়েছে যে এই ভূমিকম্প মোটেও জোরালো নয়। 4.4 রিক্টার স্কেলে এই ভূকম্পের মাত্রা। যেটা জানা যাচ্ছে যে ভূকম্পের উৎসস্থল অবশ্যই ছিল সিকিমের সোরেং জেলাতে এই ভূকম্পের উত্থান, অর্থাৎ হিমালয়ান রেঞ্জ থেকেই কিন্তু এই ভূকম্পটা হয়েছে। তার একটা এফেক্ট আজকে বাংলার বিভিন্ন জায়গায়, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ বিভিন্ন জায়গায় এই ভূকম্পের একটা ভূকম্প অনুভূত হয়েছে। এবং রিক্টার স্কেলে 4.4 তখন এই ভূকম্পের স্বাভাবিকভাবেই যতই প্রশাসন না বলুক যে ভূকম্পের কোনো ক্ষতি হয়েছে, রিক্টার স্কেলের তাপমাত্রা তীব্রতাই বলে দিচ্ছে যে ভূকম্পের থেকে সেইভাবে বড় কোনো ক্ষয়ক্ষতি হওয়া কিন্তু সম্ভব নয়। সাধারণত আমরা জানি 6.6 এর উপরে না গেলে সেইভাবে কোনো ক্ষতি হয় না, জীবনহানি হয় না। তবে হ্যাঁ, সাধারণ যে কাঁচা বাড়িগুলো থাকে সেই কাঁচা বাড়িতে হালকা দু এক জায়গা ফাটল ধরতে পারে। সেটা সম্ভবত বেশ কিছু জায়গায় সেখানে কাঁচা বাড়িতে একটু ফাটল ধরলেও ধরেছে সম্ভবত শিলিগুড়ি বা জলপাইগুড়ির দিকে। তবে ভূকম্পের উৎসস্থল হচ্ছে অবশ্যই সোরেং জেলা, সিকিমের ভূগর্ভস্থের প্রায় 10 কিলোমিটার নিচে এই ভূকম্প শুরু হয়েছে। এবং সেই সোরেং জেলাতেও কিন্তু সেইভাবে বা সিকিমেও কিন্তু সেইভাবে ভূকম্পের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে কিন্তু জানিয়েছে সিকিম প্রশাসন। তবে এই ভূকম্পের আমরা জানি যে উত্তরবঙ্গ এমনি ডেঞ্জার জোনে রয়েছে এবং নেপাল এবং মাঝে মধ্যেই সিকিমের ভূকম্পের জেরে উত্তরবঙ্গের ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু হয়। কিন্তু আজকে যেহেতু ভূগর্ভস্থের একেতেই 10 কিলোমিটার নিচে, অন্যদিকে তীব্রতার পরিমাণ কম থাকায় সিকিম সহ কোনো জায়গাতেই ভূমিকম্প হয়নি। অন্যদিকে আমরা সবাই জানি দুদিন আগেই কিন্তু জাপানের একটা বড় ভূমিকম্প হয়েছিল। সেই জাপানের ভূমিকম্পে একটা তোমার হচ্ছে সুনামির পরিস্থিতি ডিক্লিয়ার করা হয়েছে। সেই জায়গা থেকে উত্তরবঙ্গের এই ভূমিকম্পতে পরে একটা সাধারণ মানুষের মধ্যে, উত্তরবঙ্গের মূলত শিলিগুড়ি এই বা পাহাড় সংলগ্ন, দার্জিলিং পাহাড় সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে ডুয়ার্সের বিভিন্ন জায়গায়, সেখানে একটা আতঙ্ক ছড়িয়েছে। তবে জাপানের সেই ভূমিকম্পের সঙ্গে মানে ভারতের ভূমিকম্পের কোনো দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই বলেই কিন্তু ক্লিয়ার করে দিয়েছে আবহাওয়াবিদরা। উৎপত্তি স্থল সেখানে কি আফটার শকের এখনো পর্যন্ত কোনো খবর রয়েছে? দেখো, 4.4 মানে সেখান থেকে আর কোনো আফটার শক হওয়ার মানে খুব জোরালো আফটার শক হবে না, এটা এক প্রকার বলাই যায়। কারণ 4.4 রিক্টার স্কেলের তীব্রতা, সেই জায়গা থেকে আফটার শক যে কোনো 24 ঘন্টাতে ভূমিকম্পের পরে হতেই পারে, এটা কোনো বড় বিষয় না। তবে যদিও হয় তবে সেটা একদমই মৃদু। সেই মৃদু যেহেতু ভূগর্ভস্থের 4.4 ছিল, সেইখানে আফটার শক থাকতে তার প্রভাব খুব একটা পড়বে না মনে করছেন ভূতত্ত্ববিদরা। অঙ্কিতা, আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যে উত্তর পূর্ব ভারতে প্রতিনিয়ত কখনো ভূমিকম্প, কখনো ভূমিধসের মতো খবর উঠে আসছে, কখনো বন্যা পরিস্থিতি। এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে যে বিভিন্ন জায়গায় ক্যাম্প তৈরি করা হয় বা এই সমস্ত বিষয় সাধারণ মানুষকে জানানো হয়, এই সমস্ত ক্যাম্প কি আরো বেশি করা প্রয়োজন, কি মনে করছো? হ্যাঁ, দেখো, ভারতের এই লাগাতার 1 থেকে 1.5 মাসে ভারতের মানে আমরা সবাই জানি যে সব থেকে বেশি ভারতের ফোকাস করি আমরা কাশ্মীর, এখন বাংলাদেশ ফোকাস করছি যে জঙ্গিদের গুলি থেকে যতটা মানুষ বেশি প্রাণ হারিয়েছে, তার থেকে কিন্তু অনেক বেশি মানুষ প্রাণ হারিয়েছে এই প্রাকৃতিক বিপর্যয়। ওয়েনার থেকে গতকালও হিমাচলে মেঘভাঙা বৃষ্টিতে প্রায় 20 জন মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে যেভাবে আজকে সকালবেলায় ঋষিকেশের ছবিটা
যেটা দেখছিলাম যে ঋষিকেশের গঙ্গার জল কিন্তু একেবারে বিপদ সীমার উপর দিয়ে বইছে। আগামী 24 ঘন্টায় একটি নিম্নচাপে কিন্তু ফের উত্তরাখণ্ডের পরিস্থিতি কিন্তু আরো বদলে দিতে পারে। অন্যদিকে চারধাম যাত্রা করতে গিয়েও বহু মানুষ নিহত হচ্ছে। কাশ্মীর থেকে লে লাদাখ সব জায়গাতেই কিন্তু ধ্বংসের কবলে সেখানে প্রত্যেকদিন মানুষ মারা যাচ্ছে। অন্যদিকে আমরা যদি দেখি সিকিম থেকে নেপাল থেকে ভুটান থেকে এই যে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, অর্থাৎ এই যে হিমালয়ান রেঞ্জটা কিছুটা প্রতিবেশী আমাদের দেশ আর কিছুটা তো ভারত, সেই জায়গাতেও কিন্তু প্রত্যেক দিনই মেঘভাঙা বৃষ্টি, জলস্তর বৃদ্ধি পাওয়াতে প্রত্যেক দিনই কিন্তু মানুষ কিন্তু বাড়ছে। কিন্তু সবার প্রথমেই মানুষ সেই ঘুরে ফিরে জঙ্গি সমস্যা, জেএনইউ, জেএমবি সমস্যা, পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির দিকেই সাধারণ মানুষ সহ রাজনেতাদের একটা চোখ থাকে। কিন্তু যেইভাবে ক্লাইমেট বিপর্যয় প্রত্যেকদিন মানুষ মৃত্যু হচ্ছে, খুব যদি ভুল না বলি এই চলতি বছরই ক্লাইমেট চেঞ্জের জন্য বা এই যে মেঘভাঙা বৃষ্টি, ধস, এই সমস্ত কবলে পড়ে ভারতে কিন্তু প্রায় 1000 জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। যেই মৃত্যু নিয়ে খুব একটা বেশি আলোচনা হয় না, যে মৃত্যু নিয়ে এক্সপার্টদের ওপিনিয়নও খুব বেশি থাকে না, যে মৃত্যু নিয়ে আমরা চ্যানেলগুলো খুব বেশি, আমরা হয়তো 2-4টে আমরা টক শো করেছি যে এই মৃত্যু কিভাবে আটকানো যায়, কিন্তু সেটা কিন্তু খুব বেশি পরিমাণে মানুষের কাছে দৃষ্টি আকর্ষণও হয় না। সেই জন্য এই মৃত্যু নিয়ে কিন্তু সংসদে কিন্তু এখনো পর্যন্ত কোনো ঝড় ওঠেনি। আজকেও সংসদের অধিবেশন চলছে, সেখানে কে রূপ পেয়েছে, কে সোনা পেয়েছে সেই নিয়ে প্রশ্ন হচ্ছে। কিন্তু এই যে বৃষ্টি, এই যে মেঘভাঙা বৃষ্টি, সেই মেঘভাঙা বৃষ্টি এতে প্রত্যেকদিন মানুষের জীবনহানি হচ্ছে, যেখানে মানুষের সম্পত্তি নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষ, অনেক বেশি মানুষের কর্মসংকোচন হচ্ছে। সেটা নিয়ে কিন্তু সংসদের ভিতরে যে জোরালো সওয়াল কিভাবে এর থেকে বেরোনো যায়, সেটা নিয়ে কিন্তু সংসদে আজকের পর্যন্ত এবছর যে নতুন লোকসভা অধিবেশন, সেই নতুন লোকসভা অধিবেশনে ওয়েনারের ইস্যুতে একদিন, শুধু জাস্ট একদিন অন্তত 10 থেকে 15 মিনিট আলোচনা ছাড়া, সেটা হয়েছে যে জাতীয় বিপর্যয় ডিক্লিয়ার করার দাবি জানিয়েছেন রাহুল গান্ধী। বিজেপি বলেছেন সেটা মানবো না, জাস্ট ক্ষয়ক্ষতির পরিমাণ আর কিভাবে সাহায্য করবে, তার বাদে এইগুলি কিভাবে এড়ানো যায়, কিভাবে ভারতকে গ্লোবাল থেকে ওয়ার্মিং থেকে বাঁচানো যায়, বা তোমার হচ্ছে কিভাবে বিশ্ব উষ্ণায়ন রোখা যায়, হিমালয়কে কিভাবে বাঁচানো যায়, সেইটা নিয়ে কিন্তু শাসক বিরোধীদের একবারের জন্য কোনো চিন্তাও নেই, সেটা নিয়ে কোনো চর্চাও হয় না। শুধুমাত্র সংরক্ষণ, ওবিসি, জাত সমীক্ষা, এইগুলো নিয়েই কিন্তু বেশি কিন্তু আলোচনা হয়। যত না মানুষ কমিউনাল দাঙ্গাতে মারা গেছে ভারতে লাস্ট 1 বছর, যত না মানুষ জঙ্গিদের গুলিতে মারা গেছে, তার থেকে কিন্তু অনেক বেশি মানুষ মারা গেছে এই তোমার হচ্ছে ক্লাইমেট চেঞ্জের জন্য, এই বিশ্ব উষ্ণায়নের জন্য, এই ধসের জন্য। সেইগুলি নিয়ে কিন্তু কোনো রকম কোনো আলোচনা নেই। কেউ অক্সফোর্ড থেকে পড়াশোনা করে এসে ইংরেজিতে পাণ্ডিত্য দেখাচ্ছেন সংসদে, কেউ আবার মডার্নাইজ চিন্তা ভাবনা নিয়ে আসছেন, কেউ আবার বলছেন ধর্মের কি দরকার, কেউ বলছেন রাম, কেউ বলছেন রহিম, কেউ শিবের ছবি দেখাচ্ছেন। কিন্তু সেই শিবের ছবি দেখাতে গিয়ে যে 4 ধাম আস্তে আস্তে ভারত থেকে বিলুপ্ত হয়ে যাবে আগামী 50 বছরে, তা নিয়ে কিন্তু তাদের কোনো হেলদোল নেই। অর্থাৎ কোথাও একটা মানুষের ভোট ব্যাংকে কিভাবে টানা যায় এবং মানুষের কিভাবে দৃষ্টি ঘোরানো যায়, সেই জায়গাতেই বরঞ্চ এই আমাদের সংসদের যারা কেউ অক্সফোর্ড থেকে পড়া, কেউ বলছেন আমি অমুক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি। এবার আসলে সংসদের অধিবেশনে যা দেখলাম মূলত তরজাগুলো, কেউ বলছেন আমি বিরাট আইনজীবী সুপ্রিম কোর্টের, কেউ বলছেন সুপ্রিম কোর্টের কলেজিয়াম ব্যবস্থা নিয়ে। কিন্তু যেখানে মানুষের, যদি তুমি খেয়াল করো, প্রচুর মানুষের এই যে ব্রহ্মপুত্র থেকে যে জল, সেই জলে এবছর প্রায় 100টার উপর কিন্তু মানে প্রাণী, তারা কিন্তু জলে ডুবে শুধুমাত্র মৃত্যু হয়েছে কাজিরাঙ্গা ফরেস্টে। জীব বৈচিত্র্য আস্তে আস্তে বদলে যাচ্ছে। অন্যদিকে প্রচুর কৃষকের জমিতে ফসল নষ্ট হয়েছে, প্রচুর কৃষকের বাড়িঘর ভেঙেছে। সেইগুলো নিয়ে সংসদে কোনো আলোচনা এখনো পর্যন্ত করাবার কোনো ইচ্ছা রয়েছে না। এই বিষয়গুলি আগামী দিনে যে কিভাবে সলভ হবে,
সেগুলো নিয়ে কোনো চিন্তা নেই। তাই ক্লাইমেট চেঞ্জ যেটা বলছিলেন সেটা হচ্ছে আগামী দিনে ধস আরো বাড়বে। বিগত 2-3 দিন ধরে আবার সিকিমে ধস নেমেছে, এটাও শোনা গিয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে এই আগামী 1-1.5 মাস ভারতের কাছে কিন্তু অবশ্যই একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা কিভাবে প্রত্যেকটা রাজ্য সরকার, সিভিল ডিফেন্স, এনডিআরএফ নেবে, এখন সেটাই চ্যালেঞ্জের সব থেকে বড় বিষয়। একদমই, ধন্যবাদ নীল। অর্থাৎ সামনে ভূমিধস, বন্যার মতো একাধিক পরিস্থিতি উঠে আসতে পারে, কিন্তু সেই জায়গায় কতটা প্রস্তুত রয়েছে প্রশাসন, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।